অপেক্ষা লিখেছেন হুমায়ুন আহমেদ। প্রথম পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলের নাম ইমন, বয়স 5 বছর 3 মাস, মাথা ভর্তি কোকড়ানো চুল, লম্বাটে ধরনের মুখ, মাঝে মধ্যে সেই মুখ কোনো এক বিচিত্র কারণে গোলগাল দেখায়, আজ দেখাচ্ছে। ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না। সে বুড়ুকুচকে মায়ের দিকে তাকিয়ে আছে। বুড়ু কুচকানোর এই বদভ্যাস সে পেয়েছে তার বাবার কাছ থেকে। ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ব্রু কুচকে পেলেন। সেই কুচকানো ব্রু সহজে মসৃণ হয় না। সুরাইয়া বলল, ইমন, একটা কাজ করো, আমার শোবার ঘরে যাও, ড্রেসিং টেবিলে আয়নাটার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে আসো। ইমন বলল, কেন? আমি যেতে বলছি এই জন্য যাবে। সব কিছুতে কেন কেন করবে না। ইমন সরু গলায় বলল, সব কিছুতে কেন কেন করলে কি হয়? সুরাইয়া বিরক্ত গলায় বলল, খুব খারাপ হয়। বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয়। তোমাকে আয়নার সামনে যেতে বলেছি, তুমি যাও। আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে, মনে থাকে যেন। হাসলে কি হবে? হাসলে খুব মজার একটা ব্যাপার হবে। ইমন আয়নার দিকে যাচ্ছে। খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা নয়। আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না। বড়রা যে প্রায় অর্থহীন কথা বলে সেই সত্য সে আজ ধরতে শুরু করেছে। ইমন আয়নার সামনে গেল, ঠোঁট টিপে ব্রু কুচকে নিজের দিকে তাকিয়ে রইল। মা হাসতে বলেছে, না হাসলে মজার কিছু ঘটবে না। কাজেই সে সামান্য হাসলো, এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁক হলো না। মজার কিছু ঘটলও না, ঘটবে না তা সে জানতো। বড়রা ছোটদের ভুলভালের জন্যই মিথ্যা কথাও বলে। ইমন আয়নার সামনে থেকে সরে গেল, রওনা হলো তার দাদির ঘরের দিকে। মিথ্যা কথা বলায় মার কাছে তার এখন আর যেতে ইচ্ছে করছে না। সে ঠিক করলো মায়ের সামনে দিয়েই সে দাদির ঘরে যাবে, তবে মার দিকে ফিরেও তাকাবে না। শুধু আয়নার সামনে দাঁড় করানোর মার উপর তার রাগ হয়েছে। সুরাইয়া মিথ্যা কথা বলেনি। ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসতো তাহলে সত্যি মজার একটা ব্যাপার ঘটতো। ইমন দেখতে পেত তার সামনের পাটির একটা দাঁত পড়ে গেছে। সামান্য একটা দাঁত পড়ে যাওয়ার জন্য তার চেহারা পাল্টে গেছে, তাকে চেনা যাচ্ছে না। সুরাইয়া আগ্রহ নিয়ে বারান্দায় অপেক্ষা করছে। এই বুঝি ছেলের বিকট চিৎকার শোনা যাবে, মা আমার দাঁত পড়ে গেছে, মা আমার দাঁত পড়ে গেছে। সেই রকম কিছুই হলো না। ছেলেটা গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল। মার সামনে দিয়েই সে যাচ্ছে, অথচ সে তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সুরাইয়া ডাকলো, এই বেটা, এই। ইমন মায়ের ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে ঢুকে গেল দাদির ঘরে। সুরাইয়া মনটা খারাপ হয়ে গেল। এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে? রোবট মানব। কোনো কিছুতেই কোনো আগ্রহ নেই, কৌতূহল নেই, বিস্মিত হবার ক্ষমতা নেই। প্রথম দাঁত পড়ায় যে কোনো শিশুর জন্য বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা, অথচ ইমন কেমন নির্বিকার। দাদির ঘরে ঢোকার আগে ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়ালো। ছোট চাচাকে তার বেশ ভালো লাগে। ছোট চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না। ছোট চাচার ঘরের দরজা খোলা। তিনি ইমনকে দেখে ডাকলেন, এই যে মিস্টার স্ট্রংম্যান, শুনে যা। ইমনের তখন আর ঘরে ঢুকতে ইচ্ছে করলো না। সে রওনা হলো দাদির ঘরের দিকে। ইমনের ছোট চাচা ফিরোজের ঘর থেকে বের হলো। সুরাইয়ার কাছে গিয়ে হাই তুলতে বলল, ভাবি, একটু চা খাওয়ানো যাবে? ফিরোজের বেশ কয়েকদিন ধরে জ্বর চলছে, তার চোখ লাল, শেভ করছে না বলে খোঁচা দাড়িতে তাকে ভয়ঙ্কর লাগছে। অসুখ বিসুখ তাকে খুব কাবু করে। এই কয়েকদিন জ্বরে সে শুকিয়ে চিমচাম হয়ে গেছে। সুরাইয়া বলল, তোমার জ্বরের কি অবস্থা? জ্বরের অবস্থা জানি না ভাবি, আমার জল বসন্ত হয়েছে বলে মনে হচ্ছে। শরীরের গোটা কি যেন উঠছে। বলো কি, চিকেন পক্স হয়েছে? ফিরোজ হাসি মুখে বলল, হয়েছে, বরং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটাও জল বসন্তের মতো ভয়াবহ। আমি MA পরীক্ষা দিচ্ছি না ভাবি, ড্রপ দিচ্ছি। ড্রপ দিচ্ছ? ড্রপ টপ না, পড়াশোনার পাঠ শেষ করে দিলাম। MA পাশে বেকার শুনতে খুব খারাপ লাগে, BA পাশে বেকার শুনতে তত খারাপ লাগে না। শখানেক টাকা দিতে পারবে ভাবি? দিতে পারলে দাও। অসুখ নিয়ে কোথায় বের হবে? ফিরোজ গম্ভীর মুখে বলল, সব বন্ধুবান্ধবদের বাসায় যাব। MA পরীক্ষা যে দিচ্ছি না সেই খবরটা দেব, এবং জলবসন্তের জীবাণু ডিস্ট্রিবিউট করে আসব। ওরা বুঝবে কত দানে কত চাল। ভাবি শোনো, চা যে আনবে শুধু লিকার, নো মিল্ক নো সুগার। আচ্ছা থাক, চা লাগবে না। লাগবে না কেন?
চা খাবো ভেবেই কেমন বমি বমি লাগছে। চায়ের বদলে টাকা দাও, 100 না পারলে 50 দাও, 50 না পারলে 20। সুরাইয়া শান্ত গলায় বলল, টাকা আমি দিচ্ছি, তুমি আমার কথা শোনো, কোথাও বের হইও না, শুয়ে রেস্ট নাও, কয়েকদিন ধরে জন্ডিস থেকে উঠেছ। ফিরোজ শোবার ঘরের দিকে চলে গেল। বিছানায় শুয়ে থাকার জন্য গেল না, কাপড় বদলাবার জন্য গেল। 4 দিন ধরে সে একদম দম বন্ধ হয়ে আসছিল। তার নিঃশ্বাস ফেলার জন্য তাকে বাইরে যেতেই হবে। জলবসন্তের জীবাণু ডিস্ট্রিবিউটের ব্যাপারেও সে রসিকতা করছে না। সে আসলে ঠিক করে রেখেছে তার সব বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করবে, যতদূর সম্ভব ঘষাঘষি করে আসবে। এইবার হাসার পালা ইমনের। এমন মজার চড়া মনে হয় সে আর ইহজীবনে শুনেনি। সুরাইয়া কঠিন গলায় বলল, ইমন আসো তো। আকলিমা বেগম বললেন, থাউক না, খেলতেছে খেলুক, তুমি তোমার কাম করো। ও ইমুন্না, দাঁতের ফাঁক দিয়া স্যাপ ফেল দেখি। ইমন দাঁতের ফাঁক দিয়া পিস করে থুতু ফেলল। সেই থুতু পড়ল তার দাদির গায়ে। তিনি হেসে কুটি কুটি হচ্ছেন, তার নাতিও হেসে ভেঙে পড়ছে। আনন্দের আজ যেন বাদ ডেকেছে। সুরাইয়া তাকালো ছেলের দিকে। ছেলে চোখ বড় বড় করে মাকে দেখছে। সুরাইয়ার বুকের ভেতর হঠাৎ মোচড় দিয়ে উঠল। আহারে, ছেলেটা কি সুন্দর লাগছে, সত্যি সত্যি কাঁচা হলুদ গায়ের রং। সুরাইয়া নিজে এত পরশা না, তার বাবাও না। ছেলে এমন গায়ের রং পেল কোথায়? দাঁত পড়ায় ছেলেটির চেহারা আজ আরো সুন্দর হয়ে গেছে। দাঁত পড়া ছেলেটার অদ্ভুত মুখটায় ক্রমাগত চুমু খেতে ইচ্ছে হচ্ছে। শাশুড়ির পায়ের উপর থেকে ছেলেটার জোর করে ধরে নিয়ে এলে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু সম্ভব না। সুরাইয়া চলে এলো। তার ইচ্ছে হচ্ছে ইমনের বাবার অফিসে একটা টেলিফোন করতে। টেলিফোন করাও সমস্যা, তাদের টেলিফোন নেই। বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করতে হয়। বাড়িওয়ালার বাসা থাকলে কিছু বলেন না, কিন্তু তিনি বাসায় না থাকলে তার স্ত্রী খুব বাঁকাভাবে কিছু কথা শুনিয়ে দেন। তাছাড়া কারণে অকারণে টেলিফোন করা ইমনের বাবা পছন্দ করেন না। হাসানুজ্জামান অনেকবার বলেছে, এক্সট্রিম ইমার্জেন্সি ছাড়া ফোন করবে না। আমার টেবিলে টেলিফোন থাকে না, বড় সাহেবের টেবিলে টেলিফোন। উনার সামনে এসে কথা বলতে হয়, উনি মুখের দিকে তাকিয়ে থাকেন, খুব অস্বস্তি লাগে। টেলিফোনে ইমনের বাবার সঙ্গে কথা বলতে সুরাইয়ার খুব ভালো লাগে। তার গলাটা টেলিফোনে সম্পূর্ণ অন্যরকম শোনা যায়, খুব আন্তরিক লাগে। মনে হয় গম্ভীর ধরনের একজন মানুষ মায়া মায়া গলায় কথা বলছে। সুরাইয়া একটা ছেলে মানুষই স্বপ্ন হচ্ছে কোনো একদিন তাদের টেলিফোন আসবে এবং সে তখন রোজ 1 ঘন্টা করে ইমনের বাবার সঙ্গে কথা বলবে। মানুষ বিরক্ত হোক বা রাগ হোক কিছুই যায় আসে না, সে কথা বলবেই। ছেলের দাঁত পড়ে যাওয়ায় নিশ্চয়ই কোনো এক্সট্রিম ইমার্জেন্সি না। টেলিফোনে এই খবর দিলে ইমনের বাবার রেগে যাওয়ার সম্ভাবনা, তবে রাগটা সে প্রকাশ করবে না। যত রাগই হোক মায়া মায়া করে কথা বলবে। ফিরোজের জলবসন্ত একটা দেবার মতো খাবার। সে এমএ পরীক্ষা দেবে না, এটাও বলা যেতে পারে। অনেক কিছু তো আছে বলার মতো। অবশ্যই আরেকটা অন্তত গুরুত্বপূর্ণ খবর আছে, সেই খবরটা টেলিফোনে দেওয়া যাবে না। সব খবর কি আর টেলিফোনে দেওয়া যায়? সুরাইয়া টেলিফোন করা ঠিক করলো। ভারী এবং রাগী গলায় এক ভদ্রলোককে টেলিফোন ধরলেন, কাকে চাই এমনভাবে বললেন যে কাউকে চাওয়ার শাস্তিযোগ্য অপরাধ। সুরাইয়া হকচকিয়ে গিয়ে বোকার মতো বলল, দয়া করে ইমনের বাবাকে দিন। ইমনের বাবার নামটা জানতে পারি? সুরাইয়া লজ্জিত গলায় নাম বললেন। ভদ্রলোক বললেন, আপনি ধরে থাকুন, লাইন ট্রান্সফার করে দিচ্ছি। তার প্রায় সঙ্গে সঙ্গে ইমনের বাবার মায়া মায়া গলায় বলল, কে? সুরাইয়া, কেমন আছো? সুরাইয়া এত ভালো লাগলো যে চোখে প্রায় পানি চলে এলো। সে বোকার মতো বলে বসলো, এখনো আসছো না কেন? অফিস ছুটি হোক তারপর আসবো। শুনো, ইমনের দাঁত পড়েছে, উপরের পাটির দাঁত। তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছে। তার কি দাঁত পড়ার মতো বয়স হয়েছে? 6 বছরের দাঁত পড়ে, ওর 5 বছর 3 মাস। ও আচ্ছা, তোমার ভাইয়ের গায়ে গোটা গোটা কি যেন উঠেছে। ওর ধারণা জলবসন্ত, সেই জলবসন্ত নিয়েই বাইরে গেছে। ও আচ্ছা, আমাকে বলেছিল যে এমএ পরীক্ষাও দিবে না। নিশ্চয়ই ঠাট্টা করেছে। আমার কাছে ঠাট্টা বলে মনে হয়নি। আচ্ছা শোনো, এই যে হঠাৎ টেলিফোন করলাম, রাগ করনি তো? না, রাগ করবো কেন? টেলিফোন করাটা তো কোনো ক্রাইম না। তোমার বড় সাহেব, উনি কি তোমার দিকে তাকিয়ে আছেন? উনি তাকিয়ে থাকবেন কেন?
টেলিফোন তো আমার টেবিলে। আমাকে টেলিফোন দিয়েছে। বলো কি, কবে দিয়েছে? গত সপ্তাহে। ডাইরেক্ট লাইন না, পিবিএক্স লাইন। গত সপ্তাহে টেলিফোন দিয়েছে, তুমি আমাকে বলনি কেন? এটা কি বলার মতো কোনো খবর? অবশ্যই বলার মতো ব্যাপার। আশ্চর্য, তুমি এরকম কেন? আমাকে কিছুই বলো না। আচ্ছা শোনো, তুমি আমাকে ফোনের একটা কার্ড করিয়ে দেবে। আমি রোজ তোমাকে টেলিফোন করব। সুরাইয়া শুনলো ইমনের বাবা হাসছে। আজ কিন্তু অনেকক্ষণ তোমার সাথে কথা বলবো। তোমার কাজ থাকুক আর যাই থাকুক। সুরাইয়া, আজ 4টার সময় আমাদের একটা মিটিং আছে। আমাকে সেই মিটিংয়ের ফাইল তৈরি করতে হবে 3টার মধ্যে। কাজেই তোমাকে টেলিফোন রাখতে হবে। সুরাইয়া দুঃখিত গলায় বলল, ও আচ্ছা, আমি এক কাজ করি, আজ সকাল সকাল চলে আসি। তারপর কোনো একটা স্টুডিওতে নিয়ে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি। বড় হয়ে দেখলে মজা পাবে। আচ্ছা সুরাইয়া, রাখি। ইমনের বাবা টেলিফোন রেখে দিল। সুরাইয়া তারপরেও বেশ কিছু সময় টেলিফোনে কানে ধরে রাখে। পো পো শব্দ হচ্ছে। শব্দটা শুনতে এমন খারাপ লাগছে। আর কাউকে কি টেলিফোন করা যায়? ছেলের দাঁত পড়েছে, এই খবরটা নিশ্চয়ই অন্যকে দেবার মতো। বড় ভাইজানকে কি খবরটা দেব? সুরাইয়া মনস্থির করতে পারছে না। তার বড় ভাই জামিলুর রহমান শুকনো ধরনের মানুষ। নিজের ব্যবসা ছাড়া অন্য কিছুই বোঝে না। তিনি কোনো কিছুতেই বিরক্ত হন না বা আনন্দিত হন না। সুরাইয়া ভাইজানের বাড়িতে টেলিফোন করলো। জামিলুর রহমান টেলিফোন ধরলেন এবং গম্ভীর গলায় হ্যালো বলার বদলে বললেন, কে? সুরাইয়া বলল, ভাইজান, আমি সুরাইয়া। কি ব্যাপার? না, কিছু না, এমনি খবর নেওয়ার জন্য টেলিফোন করলাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ। ভাবি ভালো আছে? হ্যাঁ। ইমনের আজ একটা দাঁত পড়েছে। ও আচ্ছা। মিতুর কি দাঁত পড়েছে? মিতুর বয়সে ইমনের কাছাকাছি। ইমনের 2 মাসের ছোট। মিতুর দাঁত পড়েনি? জানি না তো। আমার শরীর ভালো আছে। আপনার শরীর ভালো আছে ভাইজান? হজমের যে সমস্যা ছিল, সমস্যা মিটেছে? না, আছে। সুরাইয়া, এখন রাখি, আমাকে একটু পুরনো ঢাকায় যেতে হবে। তোরা একদিন চলে আসিস, জামাইকে নিয়ে আসিস, তোর শাশুড়িকেও নিয়ে আসিস। সুরাইয়া কিছু বলার আগেই তিনি টেলিফোন রেখে দিলেন। সুরাইয়া তারপরেও টেলিফোনে কানে দিয়ে রাখলো। পো পো শব্দ হচ্ছে, মন খারাপ করার শব্দ। তারপরেও আজ কেন জানি শব্দটি শুনতে ভালো লাগছে। মানুষের জীবনে এক একটা দিন এক এক রকম হয়ে যায়। কোনো দিন মন খারাপ হওয়ার মতো ব্যাপার ঘটলেও মন খারাপ হয় না, বরং ভালো হয়ে যায়। আজ মনে হয় সেরকম একটা দিন। ব্যাপারটা কি? রাত 11টা বেজে গেল। ইমনের বাবা এখনো আসছে না। সুরাইয়া প্রাণপণ চেষ্টা করছে দুশ্চিন্তা না করতে। সেদিন সকাল বাড়ি ফেরার কথা থাকে, সেদিন দেরি হয়, এটা জানা কথা। তার কোনো বন্ধু হয়তো তাকে বাসায় ধরে নিয়ে গেছে, তার ছেলের জন্মদিনে বা এই জাতীয় কিছুতে। রাতে না খাইয়ে ছাড়বে না। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে দেরি হচ্ছে। সুরাইয়া বারান্দায় হাঁটাহাঁটি করছে। একবার পিরোজের ঘরে উকি দিল। পিরোজও ফিরেনি। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। সে প্রায় রাত বিরেতে বাড়ি ফেরে। একবার ফিরেছিল রাত 3টায়। কিন্তু ইমনের বাবা তো কখনো এত দেরি করে না। সত্যিকারে কোনো বিপদ হয়নি তো? বড় শহরের বিপদগুলিও হয় বড় বড়, কোনো কারণ ছাড়াই হঠাৎ গন্ডগোল লেগে যায়। গাড়ির কাঁচ ভাঙা হতে পারে, ককটেল ফুটতে থাকে। এক সময় পুলিশের গাড়ি আসে, বেশিরভাগ সময় পুলিশের গাড়ি থেকে নামে না। যদি নামে তাহলে নিরীহ মানুষ যারা সাথেও নেই, পেছেও নেই, তাদের দিকে হুঙ্কার দিয়ে ছুটে যায়, লাঠিপেটা করে, মাথা পাঠিয়ে দেয়। যেদিন কোথাও কোনো গন্ডগোল থাকে না, সেদিন ফুটপাতে ট্রাক উড়ে পড়ে। এই অদ্ভুত শহরে নিশ্চিন্ত হয়ে ফুটপাত দিয়েও হেঁটে উপায় নেই। আজ কি শহরে কোনো গন্ডগোল হচ্ছে? পত্রিকায় তো কিছু লেখেনি। পত্রিকায় অবশ্যই সুরাইয়ার ভালো মতো পড়া হয়নি। এখন বারান্দায় বসে পত্রিকায় পড়া যায়, এতে সময়টা কাটবে। সুরাইয়া কেন জানি মনে হচ্ছে রাত 12টার বাজার সঙ্গে সঙ্গে ইমনের বাবা আসবে। তার আবার যা মনে হয় তাই হয়। সুরাইয়া পত্রিকা নিয়ে বসলো। রাত 12:05 পর্যন্ত সে পত্রিকা পড়লো। কেউ এলো না। সুরাইয়ার বমি লাগছে। এই বমির উদ্বেগজনিত বমি না, এর কারণ ভিন্ন। তার শরীরে আরও একজন মানুষ বসবাস করছে। সে তার অস্তিত্ব জানান দিচ্ছে। মানুষটার কথা হাসানকে এখনো বলা হয়নি। আজ বলে ফেললে কেমন হয়, শুধু তার শাশুড়ি জানেন। ছেলের বাড়িতে পা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি নিচু গলায় বললেন, ও বউ।
তোমার কয় মাস? সুরাইয়া হতভম্ব। তার মাত্র 3 মাস চলছে। কারো কিছু বোঝার কথাই না। তিনি কি করে বুঝলেন? পুরনো দিনের মানুষ তো, চোখ এত তীক্ষ্ণ। আকলিমা বেগম ঘুমিয়ে পড়েছেন। তিনি জেগে থাকলে সুরাইয়া তার উদ্বেগের খানিকটা তার সঙ্গে ভাগাভাগি করতে পারতেন। তাকে কি ডেকে তুলবে? না, আরও আধা ঘন্টা যাক। তাকে না জাগানোই ভালো। তিনি জেগে গেলে ঝামেলা করবেন, কান্নাকাটিকে শুরু করতে পারেন। এই বয়সে মানুষদের মাথা ঠিক থাকে না। আকলিমা বেগম মাথায় একটু মনে হয় বেশি রকমের বেঠিক। তিনি রাতে ভাত খেয়েই ঘুমিয়ে পড়েন। রাত 1টা-1:30টার দিকে জেগে ওঠেন। শুরু হয় একা একা কথা বলা, বারান্দায় হাঁটা, মাঝে মধ্যে গানের মতো সুর করে কি জানি বলেন। শুনতে ভালো লাগে। প্রথমবার শুনে সুরাইয়া চমকে উঠে বললেন, আম্মা গান গাচ্ছেন নাকি? হাসান বিরক্ত গলায় বলছে, গান গাইবে কেন? টেনে টেনে কথা বলছেন। কথাগুলি কি বুঝতে পারছো না? উনি কি সবসময় এরকম করেন, না আজই করছেন? প্রায় করেন। ফালতু আলাপ বন্ধ করো, ঘুমানোর চেষ্টা করো। সুরাইয়া বারান্দায় বসে আছে। বারান্দা থেকে রাস্তা দেখা যায় না। বাড়িওয়ালা তার বাড়ির চারদিকে খুব উঁচু করে দেওয়াল দিয়েছে। দেওয়ালে আবার সুচালো লোহার শিক বসানো, যেন চোর দেওয়াল টপকে ঢুকতে না পারে। গেট আছে, গেটে দারোয়ান নেই। সব বানাটের কাছে একটা করে চাবি আছে। রাতে বিরাতে কেউ ফিরলে চাবি দিয়ে গেট খুলতে হয়। 3 তলার বাড়ির একতলায় 2 জন বানাটে থাকেন। 3 তলায়ও 2 জন বানাটে। 2 তলায় সবটা নিয়ে থাকেন বাড়িওয়ালারা। এদের কারোর সঙ্গেই সুরাইয়ার কোনো যোগ নেই। যোগ থাকলে ভালো হতো। আজ এই বিপদের সময় এদের কাছে ছুটে যাওয়া যেত। বিপদে তারা কি করতো না করতো সেটা পরের কথা। সুরাইয়া পাশের ডান দিকে ফ্ল্যাটে থাকেন আব্দুল মজিদ সাহেব। বেটে খাটো মানুষ, গাট্টা গোট্টা চেহারা, মুখে সবসময় পান। সকালে যখন ব্রিফকেস হাতে বের হন তখন বুড় করে জর্দার গন্ধ পাওয়া যায়। সুরাইয়ার সঙ্গে দেখা হলে থমকে দাঁড়ান, অকারণে গলা খাকারি দেন। তার চোখের দৃষ্টি গা বেয়ে নামতে থাকে। ভয়ঙ্কর ব্যাপার। সুরাইয়া কয়েকবার ইচ্ছে করছে বলে, আপনি এইভাবে তাকান কেন? এইভাবে তাকাবেন না। আমি নিতান্তই ভদ্র মেয়ে বলে কিছু বলছি না। কোনো একদিন কঠিন কোনো মেয়ের পাল্লায় পড়বেন। সে উলেট কাঁটার দিয়ে আপনার চোখ গেলে দেবে। বিপদ যখন বড়ই হোক, আব্দুল মজিদ সাহেবের কাছে যাওয়া যাবে না। কোথাও কি টেলিফোন করা যায়? বাড়িওয়ালার সকাল সকাল ঘুমিয়ে পড়লেও তাদের ছোট মেয়েটা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে বলতে গেলে প্রায় সারা রাত জেগে পড়ে। দরজা ধাক্কা দিলেই সে দরজা খুলে দেবে। কোথায় টেলিফোন করবেন? ভাইজানের বাড়িতে? তাকে কি বলবে? ভাইজান 10টার ভেতর ঘুমিয়ে পড়েন। একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো নিষেধ। ভয়ঙ্কর বিপদ এই কথা বললে তাকে হয়তো ডেকে দেবে। তিনি সব শুনে হাই তুলতে বলবেন, এত রাতে কোথায় খোঁজ করবি? সকাল হোক। তারপর পুরুষ মানুষ, এরা 1 রাত 2 রাত বাইরেই থাকেন। অফিস কি কেউ রাত 1টা পর্যন্ত খোলা রাখেন? হাসপাতালে অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কিনা জানতে চাওয়া। নাম হাসানুজ্জামান, বয়স 32, পরনে ছোট ফুল শার্ট, খয়েরি প্যান্ট, পায়ে স্যান্ডেল, চোখে কালো চশমার প্রেম, গায়ের রং ফর্সা, দেখতে সুন্দর হালকা পাতলা। টেলিফোনে তার গলার স্বর খুব মিষ্টি। সুরাইয়া চমকে উঠল। ছি, এসব সে কি ভাবছে? হাসপাতালের কথা মনে আসছে কেন? মানুষটা হাসপাতালে কেন যাবে? কুচিন্তা মনে আসা ঠিক না। যে চিন্তা মনে আসে তাই হয়। ভালো কোনো চিন্তা মনে আনতে হবে, সুন্দর কোনো চিন্তা। বৌমা বারান্দায় বসে আছো কেন? সুরাইয়া উঠে দাঁড়ালো। আকলিমা বেগম ঘুম ভেঙেছে। তিনি বারান্দায় চলে এসেছেন। বাকি রাতটা বারান্দায় হাঁটাহাঁটি করে এবং গান গেয়ে কাটাবেন। সুরাইয়া বলল, আম্মা ওখানো পেরোনি। রাত কত হয়েছে? 2টা বাজতে 5 মিনিট। রাইতা তো মেলা হইছে। জি। তুমি ভাত খাইছ? জি না। যাও তুমি গিয়ে ভাত খাও। চিন্তার কিছু নাই। পুরুষ মানুষ 2-1টা রাত দেরি করেই। এইটা নিয়ে চিন্তার কিছু নাই। বন্ধু বান্ধবের বাড়িতে গেছে, তাস খেলতেছে। ও তাস খেলে না মা?
খেলে না বললে যে কোনোদিন খেলবো না এমন কোনো কথা আছে? বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের কোনো বিশ্বাস নেই। দুইটার চুকচুকানি জাত। যাও ভাত খাইতে যাও, আমি বসতেছি। যাও কইলাম। সুরাইয়া রান্নাঘরের দিকে রওনা হলো। রান্নাঘরে না যাওয়া পর্যন্ত তার শাশুড়ি এই একটা কথাই নিয়ে কথা বলতে থাকবেন, ভাত খাও, ভাত খাও। গ্রামের মানুষদের কাছে ভাত খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমনকে রাতে খাওয়ানোর সময় সুরাইয়াকে প্রচণ্ড খিদে পেয়েছিল। খিদের যন্ত্রণায় নাড়ি পাক দিচ্ছিল। এখন একেবারে খিদে নেই, বরং বমি বমি ভাব হচ্ছে। এক গ্লাস লেবুর শরবত বানানো যায়। ঘরে আর কিছু থাকুক আর না থাকুক, লেবু আছে। ইমনের বাবা লেবু ছাড়া ভাত খেতে পারেন না। গরম ভাত ছাড়া খেতে পারেন না। পাতে যখন ভাত দেওয়া হয় তখন ভাতে ফ্যান মাখা থাকতে হবে। ফ্যান ভাতে থেকে ধোঁয়া উঠতে হবে। এমন গরম ভাত মানুষ কপ কপ করে কিভাবে খায় কে জানে। সুরাইয়ার চুলা ধরালো। রাতের বেলা হাসান যখন বলে ভাত বারো, খিদে লেগেছে, তখন এসে চুলা ধরিয়ে আধা পট চাল দিয়ে দেয়। হাসানের হাত মুখ ধুয়ে টেবিলে খেতে আসতে আসতে চাল ফুটে যায়। আজকের অবস্থা ভিন্ন। ভাত রাঁধা থাকুক, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। ভাত রাঁধা তো কিছু সময় যাবে। আকলিমা বেগম মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। তিনি চেয়ারে বসতে পারছেন না, খাটে বসতেও পারছেন না। রাতে ঘুমাবার সময়ও মেঝেতে চাদর বিছিয়ে ঘুমান। সুরাইয়া মেঝেতে মশারি খাটিয়ে দিতে চেয়েছে, তিনি রাজি হননি। মশারা নাকি তাকে কামড়ায় না। বুড়া মানুষের রক্তে কোনো টেস্ট নাই গো বউ। শৈল্যা মশা বয় ঠিকই, কামড় দেয় না। আজ আকলিমা বেগমের মশা কামড়াচ্ছে। তিনি এর মধ্যে কয়েকটা মশা মেরে ফেলেছেন। মৃত মশাগুলোকে জড়ো করেছেন যেন এরা মহামূল্যবান কোনো প্রাণী। এদের মৃতদেহগুলোর প্রয়োজন আছে। আকলিমা বেগম বুক দক দক করেছে। তার এত রাত হয়ে গেছে, ছেলেটা বাসায় ফিরছে না কেন? এই বয়সে সবচেয়ে খারাপটাই আগে মনে হয়। ভয়ঙ্কর কিছু ঘটে গেছে কি? আজকের রাতটা কি ভয়ঙ্কর কোন রাত? এই 70 বছরের জীবনে তাকে অনেক ভয়ঙ্কর রাত এসেছে তার জীবনে, এবং চলেও গেছে। হাসানের বাবার মৃত্যুর কথাটাই ধরা যাক। কবুতরের খুপড়িতে হাত দিয়েছে। কবুতর ধরবে। নতুন আলু দিয়ে কবুতরের মাংস রান্না করবে। হাত দিয়েই হাত টেনে নিল। রাঙ্গাবো। ইন্দুরে কামড় দিচ্ছে। কবুতরের বাসাত ইন্দুর না, ইন্দুর না, সাপ, বিরাট এক সাপ। তাদের চোখের সামনেই কবুতরের খোপ থেকে বের হয়ে এলো। দুজনই হতভম্ব। আকলিমা বেগম দিশা হারালেন না। সঙ্গে সঙ্গে পাটের কোষ্ঠা দিয়ে হাত বাঁধলেন। ওজা আনতে লোক পাঠালেন। কালাগরুর দুধে হাত ডুবিয়ে রাখলেন। সাদা বর্ণের দুধ যদি কালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে জীবনের আশঙ্কা নেই। দুধ কালচে হলো না। আকলিমা বেগম আশায় বুক বাঁধলেন। ওজা এসে পড়ল দুপুরের মধ্যে। ঘণ্টাখানিক ঝাড়ফুঁকের পর বাদন খোলা হলো। মানুষটা শান্তির নিঃশ্বাস ফেলে বলল, হাত জ্বলিয়া যাইতেছিল, এখন ব্যথা কমছে। পানি খাবো বউ, পানি দাও। পানি আনা হলো। পানির গ্লাস হাতে নিয়ে মুখে দেওয়ার আগে লোকটা মারা গেল। এই সময় কথা আকলিমা বেগমের মনে করতে চান না, তবু মাঝে মধ্যেই মনে পড়ে। লোকটা পানি খেয়ে মরতে পারল না। বড়া গ্লাস হাতে নিয়েই ধরফর করে মরে গেল। এই দুঃখ কম কি? জগতের কোনো দুঃখই কম না। ছোট দুঃখ, বড় দুঃখ, সব দুঃখই সমান। আজ তার জন্য কি দুঃখ অপেক্ষা করছে কে জানে। মন শক্ত করে রাখতে হবে। বাচ্চা বউটার দিকে তাকিয়ে মন শক্ত করতে হবে। বাচ্চা মানুষ, দুঃখ পেয়ে অভ্যাস নেই। বউটার বুলিয়ে রাত পার করতে হবে। দিনের বেলা যে কোনো কষ্টই সহনীয় মনে হয়, রাতে ভিন্ন ব্যাপার। কিছু কিছু রাতে এই জন্যই বলে কাল রাত, কাল দিন বলে কিছু নেই। এটাও একটা আশ্চর্যের ব্যাপার। তিনি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছেন, নরম মেয়েগুলির কঠিন বিপদের সামাল দিতে পারে, শক্ত মেয়েগুলি পারে না, চিত হয়ে পড়ে যায়। এই শক্তের একটা গেরাইম্যা নাম আছে, চিত শক্ত। আম্মা চা নেন। আকলিমা বেগম চায়ের কাপ হাতে নিলেন। শহরে এলে তার চা খাবার রোগে ধরে। বউটা এই ভয়ঙ্কর সময়েও চা বানিয়েছে।
এটা ভালো লক্ষণ, মন শক্ত আছে, আসল বিপদ সামাল দিতে পারবে। বৌমা, বাজে কয়টা? 2:25। রাত কাইটা, রাত বেশি দেরি নাই। তুমি ভাত খাইছ? তুমি ভাত খাও নাই, মিছা কথা কইছ। মুরব্বীর সঙ্গে মিছা কথা বলা ঠিক না। যাই হোক, চেয়ার টান দিয়া আমার সামনে বও, তোমার লগে আলাপ আছে। সুরাইয়া চেয়ার টেনে বসলো। কেন জানি তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বৌমা, মন দিয়ে শোনো, আমি একটা গনা গুনছি। গনার মধ্যে পাইছি হাসান ভালো আছে, কাজেই মন খারাপ করবা না, সে আসবো সকালে। কি গনা গুনছেন সেইটা তুমি বুঝবা না, আমি পুরানকালের মানুষ, আমি অনেক গনা জানি। আকলিমা বেগম কোনো গনা গণেননি। বাচ্চা মেয়েটার মন শান্ত করার জন্যই কিছু মিথ্যা কথা বলা। এই মিথ্যা বলার জন্য তার পাপ হচ্ছে, আবার মেয়েটার মন শান্ত করায় পুণ্য হচ্ছে। পাপ পুণ্যে কাটাকাটি হয়ে সমান। ইমন জেগে উঠেছে, কাঁদছে, তাকে বাথরুম করতে হবে। সুরাইয়া ছেলের কাছে গেল। আকলিমা বেগম আরাম করে চায়ের কাপে চুমু দিচ্ছেন। ছেলে ফিরছে না, এই দুশ্চিন্তা এখন তার মাথায় নেই। গনার ব্যাপারে যা বলতেছে তা সর্বব্য মিথ্যে। বাচ্চা মেয়েটাকে শান্ত করার জন্যই বলা। বউটা তাকে দেখতে না পারলেও তিনি তাকে খুব পছন্দ করেন। মেয়েটার মনে দরদ আছে, স্বামীর জন্য সে খুবই ব্যস্ত। আকলিমা বেগম ঘুম পাচ্ছে, তিনি বারান্দা থেকে উঠলেন। কিছুক্ষণ ঘুমালেও কাজে আসবে। সকালে কোনো ভয়ঙ্কর সংবাদ এসে উপস্থিত হয়ে কে জানে। ইমন বাথরুম করলো, পানি খেলো, সবকিছুই ঘুমের মধ্যে। সুরাইয়া তাকে বিছানায় শুইয়ে দিল। ঘুমের মধ্যে সে বিড়বিড় করে কথা বলছে, আবার মাঝে মধ্যে দাঁত কটকট করছে। পেটে কৃমি হয়েছে নাকি? যেভাবে চিনি খায়, পেটে কৃমি হওয়ার বৈচিত্র্য নয়। সুরাইয়া ক্লান্ত গলায় ডাকলো, ও বাবু। ইমন ঘুমের মধ্যেই বলল, কি? তোমার বাবা এখনো আসছে না কেন গো বাবু? ও, তোমার খুব অস্থির লাগছে না সোনা? ইমন আবারও বলল, ও। আর তখনই বারান্দায় রাখা পানির বালতি থেকে পায়ে পানি ডালার শব্দ হলো। এই শব্দ শুনে সুরাইয়ার পরিচিত শব্দ। ইমনের বাবা বাইরে থেকে এলেই প্রথম যে কাজটি করে, বালতি থেকে পানি নিয়ে পায়ে ডালে। তার জন্যই বালতি ভর্তি পানি এবং একটা মগ বারান্দায় রাখা থাকে। সুরাইয়ার শরীর ঝিমঝিম করে উঠল। ছুটে গিয়ে সে দেখবে যে শক্তি তার নেই। বারান্দায় যেতে ভয় লাগছে। গিয়ে যদি দেখে সে না, ইমনের দাদি নামাজের অজু করছেন। রাত বিরেতে অজু করার অভ্যাস, নামাজের জন্য অজু করছেন, তারপর নামাজ পড়তে ভুলে যাবেন। সুরাইয়া উঠল, বারান্দায় এসে দাঁড়ালো। ইমনের বাবা না, পিরোজ বালতি থেকে পানি নিয়ে পায়ে ডালছে। পিরোজ বলল, কি হয়েছে ভাবি? এভাবে তাকিয়ে আছো কেন? সুরাইয়া জবাব দিতে পারল না। তার মাথা ঘুরে উঠল। সে হাত বাড়িয়ে দিয়ে ধরতে চেষ্টা করলো, ধরতে পারলো না। পিরোজ ছুটে এসে ধরে ফেলার আগেই মেঝেতে পড়ে গেল। এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।